তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ফেসবুকের 6 অ্যাড অবজেক্টিভ এবং অ্যাড ম্যানেজার সম্পর্কে এবং নানা খুঁটিনাটি বিষয় অ্যাড ক্যাম্পেইন শুরু করার আগে। তবে আজকে দেখব আমরা ফেসবুকের আপডেট অনুযায়ী যে অ্যান্ড্রোমেডা আপডেটটা আছে সেটা অনুযায়ী আমাদের কেমন মনে করেন উচিত অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচারগুলো। তো সেগুলো তো আমাদের করতে হবে। সো দেখেন এইখানে কিন্তু আমি একটা অ্যাড স্ট্রাকচারের বিষয় আনছি। সো এই জিনিসটা যদি আমি ধরেন নিজে বানাই, বাট আমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে আনছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সো অ্যান্ড্রোমেডা এর পর রিকমেন্ডেড ক্যাম্পেইন স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। সো অ্যান্ড্রোমেডা আপডেটের পর ক্যাম্পেইনটা হয়ে গেছে আপনার কয়েকটা টাইপসের অথবা কয়েকটা জিনিসের উপর ভেরিয়েবল হয়ে ওইটার উপর ফোকাস করে। এখন আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা অডিয়েন্সের এজ, তারপর লোকেশন, ইন্টারেস্ট, টার্গেটিং এই সকল বিষয়গুলো বা ফার্দার ডিফাইন টার্গেটিং এগুলো আমরা ফোকাস করতাম। কিন্তু এখন আমরা কিন্তু তা করছে না। এখন মেটার অ্যান্ড্রোমেডা আসার পরে মেটা বলতেছে ভাই তুমি শুধু অ্যাডের তোমার ক্রিয়েটিভের উপর ফোকাস করো, কোয়ালিটির উপর ফোকাস করো। যদি ওইটা ভালো হয় অডিয়েন্স ওইটার উপরে বেশি এনগেজ করে, যেইটা ক্রিয়েটিভ ভালো হবে আমরা ওইটাকে বেশি আমি ওই টাইপের অডিয়েন্সের কাছে তুলে নেবো। মানে এখন মেটা বলতেছে তোমার টার্গেটিং মার্কেটিং কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। তুমি শুধু তোমার ক্রিয়েটিভ, তোমার কন্টেন্ট, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপর ফোকাস করো। মেটা তোমার টার্গেট অডিয়েন্সকে বের করে নিবে অটোমেটিকলি। তুমি যখন অ্যাড ক্যাম্পেইন করবা মেটা তখন মাল্টিপল ভেরিয়াস কাইন্ড মানে মানুষের উপর সে কি করবে ব্রড টার্গেট, মানে জাস্ট আপনি মেটাকে ডাইরেকশন আমার এই ধরনের মানুষ পছন্দ, মানে আপনাকে ইন ডিটেলস টার্গেটিং করতে হবে না। তারপর মানে 4-7টা বা 7-8টা ইন্টারেস্ট দিয়ে দিবেন। এরপরে সেখান থেকে মেটা খুঁজে নিবে কারা আপনার অ্যাডের উপর এঙ্গেজ করতেছে, এবং মেটা চিন্তা করবে ঠিক আছে এই ধরনের মানুষগুলো মানে পছন্দ করতেছেন, এই সকল মানুষ আর কারা কারা আছে তাদেরকে সে খুঁজে বের করবে। তো তাদেরকে খুঁজে বের করে সে এই অ্যাডগুলো দেখানো শুরু করবে। এখন এই অ্যাডগুলোর ভিতরে দেখেন আপনি 7টা অ্যাড ক্যাটাগরি মানে অ্যাড ক্রিয়েটিভ করলেন, বা অ্যাড কপি করলেন, একটা দুইটা তিনটা চারটা 7টা এরকম। তো মেটা 7টাই মানুষকে দেখাচ্ছে। এখন মেটা দেখতেছে কোন অ্যাড কপি বা কোন অ্যাড ক্রেডিটটা ভালো বেশি বেশি হয়, ওই সকল মানুষকে দেখানোর মাঝে বেশি আপনার রেসপন্স আছে, বেশি এনগেজ হচ্ছে। এই যে বেশি এনগেজ হচ্ছে, এই যে বেশি মানুষ দেখতেছে, ওই অ্যাড ক্রিয়েটিভটাই হবে উইনিং ক্রিয়েটিভ, এবং ওইটা হবে মোস্ট আপনার কি পারফর্মিং মানে ক্রিয়েটিভ। এবং ওই ক্রিয়েটিভটা ধরেই ফেসবুক যত বাজেট আছে আপনি যদি এবিও দেন অথবা সিবিও দেন। এবিও হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর সিবিও হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আবার বলছি, এবিও হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর সিবিও হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ওকে, দ্যাটস মিন এই যে আপনার যেটাই মেথড বলেন এভিও অথবা সিভিও যাই যেভাবেই দেন, কিন্তু ক্রেডিট আপনাকে বেশি দিতে হবে। এখন ওইখান থেকে ফেসবুকে যে বাজেটে দিয়েছেন ওই বাজেটটা ফেসবুক দেখবে যেইখানে বেশি ইউজার্সরা এঙ্গেজ হচ্ছে বেশি হচ্ছে সেইটার উপরই ফেসবুক কস্টিং করছে। দ্যাটস মিন ধরেন আমরা 7টা ক্রেডিট দিচ্ছি কিন্তু 5 নাম্বার ক্রেডিট আমাদের কাজ করতেছে ভালো, এবং 5 নাম্বার ক্রেডিট ফেসবুকে যত বাজেট আমরা দিই $10, এবং ফেসবুক কি করছে এখানে ধরেন 30 সেন্ট খরচ করছে, এখানে $1 খরচ করছে, এখানে 20 সেন্ট খরচ করছে, এখানে ধরেন আপনার প্রায় $1.5 একটু কম খরচ করছে, এখানে ধরেন বেশি সে $3 খরচ করে ফেলছে আর বাইকগুলো ডিস্ট্রিবিউট করছে। দ্যাটস মিন এই যে $10 ভিতর সে $3 এটার ভিতরে খরচ করছে আর বাইকগুলো একটু করে, দ্যাটস মিন এইটার উপর সে ফোকাস করবে, এটা ভালো কাজ করছে বিদায় সে খরচ করতেছে। এখন 24 থেকে 48 ঘন্টা যাওয়ার পর তখন দেখবেন এইটার উপর সে 50% বেশি খরচ করে ফেলছে, বাইকগুলো কম কম। দ্যাটস মিন আপনার এই ক্রেডিটাই হচ্ছে কি পারফর্মিং ক্রিয়েটিভ। বুঝতে পারছেন কথা কি বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাডের জি জি স্ট্রাকচার ভাই। কেমন হওয়া উচিত জি এখন। ভাইয়া। So, আমি ধরেন আমি একটা ব্র্যান্ডের কাজ নিচ্ছি, আমি করতেছি, কিন্তু আমি তাকে যদি ক্যাম্পেইন স্ট্রাকচার অনুযায়ী তার যদি কাজটা না করি তাহলে তাকে অ্যাডের রেজাল্ট আসবে, শুধু অ্যাড ডলার বার্ন হবে, ডলার খরচ হবে, বাট অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না, আউটকাম আসবে না। ইনপুট দিতেছেন ডলার, আপনি ইনপুট ইনপুট বাট আউটপুট আসতেছে না রেজাল্ট, তখন তো ভেজালে পড়বেন, তখন বলবো তো তুমি তো ভাই মার্কেটার না, তুমি তো মার্কেটার যার। হ্যাঁ, তুমি তো মার্কেটার না মার্কেটার, বা মার্ক জাগার বাগের ভাই, ডলার খালি খেতে চাও। হ্যাঁ, তো এটা বলবে। তাহলে যে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার হওয়া উচিত যে আমরা মাল্টিপল বা আমরা ইন ডিটেলস ক্রিয়েটিভের উপর ফোকাস করব, ক্রিয়েটিভ, এবং এর সাথে আমাদের ইনক্লুড করতে হবে কাস্টম এবং লোকাল অডিয়েন্স সাজেশন, যত আমার মেয়েটার অ্যান্ড্রোমেটা বুঝতে পারে যে আমি কোন ধরনের কাস্টম অডিয়েন্স বা কোন ধরনের আমি লোকাল পিপলের কাছে যেতে চাই। এটার জন্য আমাদের পিক্সেল লাগবে, কাস্টম এবং লোকাল অডিয়েন্সের জন্য আমাদের পিক্সেল লাগবে। এর জন্যই কিন্তু আমাদের পিক্সেলটা এখন খুব ইম্পর্টেন্ট, এবং পিক্সেল ছাড়া এখন ক্যাম্পেইন অসম্পূর্ণ, কনভার্সন এপিআই সেটআপ ছাড়া। একটা সময় ছিল ফেসবুকে আমরা জাস্ট মেসেজ ক্যাম্পেইনের উপর চলেই আমরা মানে ব্যবসা রমরমা করতে পারতাম বাংলাদেশ ই কমার্স বা কমার্স ভিত্তিক।
কিন্তু এখন সময় হচ্ছে বাংলাদেশ ই কমার্সেও এখন ওয়েবসাইট ছাড়া হয় না। আগে এফ কমার্স ছিল, ফেসবুকের উপরে বিজনেসগুলা ফোকাসড ছিল এবং চলতো। এখন হচ্ছে কি, এখন ওয়েবসাইট ছাড়া কোনো বিজনেস বাংলাদেশে করতে পারতেছে না বিগিনার হিসেবে, কারণ ওয়েবসাইটে পিক্সেল, ডাটা ড্রিভেন এগুলো ছাড়া ফেসবুকে অ্যাডও কাজ করতেছে না। কারণ ওয়েবসাইট যদি থাকে, কাস্টমার আপনার প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারতেছে, দাম দেখতে পাচ্ছে, তার মন চাইলে সে অর্ডার করে দেবে। আর যদি কথা বলতে হয়, তাহলে আপনার একটা লোক লাগতেছে, মাল্টিপল ক্লায়েন্ট মানে মাল্টিপল কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, টাইম দিতে হচ্ছে, ইনফরমেশন দিতে হচ্ছে। মন চাইলে দামাদামি করে না, বাজারের মতন ওইরকম অবস্থা। সো মন চাইলে কিনলে কিনো, না কিনো নাই। সো বিষয়টা এরকম হয়ে গেছে। আর এখন ওইখান থেকে মুভ হয়ে আমাদের মার্কেটটা চলে গেছে ওয়েবসাইট ভিত্তিক এবং ই কমার্স ভিত্তিক, যেখানে এফ কমার্স এখন 50% আর ই কমার্স 50%, এবং সামনে বছর নাগাদ ই কমার্সটা হয়ে যাবে 80%, এফ কমার্স থাকবে 20%। সবাই মেসেজ থেকে উঠে এসে এসে আপনার যে হাই টিকেট বা সার্ভিস রিলেটেড ব্যবসা ছাড়া প্রোডাক্ট যত প্রকার ব্যবসা আছে, প্রোডাক্ট বেস সব কিছুই আপনার এই ওয়েবসাইট নির্ভর হয়ে যাবে, এবং আস্তে আস্তে সার্ভিসগুলোও হয়ে যাবে ওয়েবসাইট নির্ভর। তাহলে আমাদের এখন কোনটা ইম্পর্টেন্ট ফোকাস করা উচিত? যদি আমরা মেটার ক্যাম্পেইন এখন এক্সপার্ট হতে চাই, যদি মেটার এক্সপার্ট ক্যাম্পেইন একজন অপটিমাইজার, অথবা যদি আমরা স্পেশালিস্ট হতে, তাহলে আমাদের এখন অ্যান্ড্রোমেটার আপডেটের পর যেভাবে আসছে অ্যাড ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হয়, এইভাবে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডাকানো উচিত। এখন আরেকটা বিষয় আমাদের সাথে অ্যাড করতে হবে, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, যে কোন অ্যাডটা কেন পারফর্ম করবে ভালো বা কেন করতেছে না, মানে আপনার প্রবলেম ফাইন্ডিংটার এই থিঙ্কিংটা থাকতে হবে। যখন আপনি কাজ করবেন আস্তে তখনই বুঝবেন প্রবলেমটা কোথায় লাগছে। আমার আমার কথা আছে না, ওই যে ফায়ার সার্ভিস শুরুতে বুঝতে পারে না কোথায় আগুন লাগছে, বিশ্লেষণ করতে হয়, আপনার সিসি ক্যামেরা দিয়ে এটা দেখতে হয় কেন আগুন লাগলো, সূত্রপাতটা কোথায়, এরকম আপনাকে হতে হবে যে সূত্রপাতটা কোথায়, ঘটনার শুরুটা, এবং কিভাবে আপনি সমাধান করবেন এটা। ওকে, এনে কিছু জানতে চান বলেন, এটার উপর বলেন প্রশ্ন থাকলে। তাহলে আমাদের ক্যাম্পেইন শুরু করার আগে আমাদের এটা জানা অপরিহার্য। এখন এখন অ্যান্ড্রোমেডা কিভাবে কি কাজ করে, এখন ফেসবুকের অ্যান্ড্রোমেডা কোথায় আসছে। এখন যদি ফেসবুকের অ্যান্ড্রোমেডা যদি একটা এক্সাম্পল দেখতে চান, আমি যদি অ্যান্ড্রোমেডা লিখে সার্চ করি, অ্যান্ড্রোমেডা এক্সাম্পল, সো এটা তো আসছে, এটা ফেসবুক এফবি, দেখেন ফেসবুকের এফবি মানে ইঞ্জিনিয়ারিং এট মেটা। সো আমি যদি এইটা ধরি, সো ফেসবুকের অফিসিয়াল সাইটে ইঞ্জিনিয়ারিং অ্যাপি ডট ডট কম কি বলছে, দেখেন, মেটা অ্যান্ড্রোমেডা সুপার চার্জিং অ্যাডভান্টেজ প্লাস অটোমেশন উইথ দ্য নেক্সট জেন পার্সোনালাইজ অ্যাডস রিট্রাইভেবল ইঞ্জিন। দ্যাটস মিন এখন মেটার অ্যান্ড্রোমেডা হচ্ছে সুপার চার্জিং অ্যাডভান্টেজ প্লাস অটোমেশন উপর উইথ দ্য নেক্সট জেনারেশন পার্সোনালাইজ অ্যাডস, মানে অ্যাডসটাকে আরও পার্সোনালাইজ করতে মানুষদের। এখন এইখানে দেখা হচ্ছে অ্যান্ড্রোমেডা ইজ মেটাস প্রোপাইরেটরি মেশিন লার্নিং এমএল system designed for retrieval in ad recommendation focus on delivering a step function improvement in value to our advertisers and people। মানে মেটার অ্যান্ড্রোমেডা তৈরি মানে মেইনলি যে ফোকাসটা হচ্ছে মেশিন লার্নিং এর সিস্টেমটা ডিজাইন করা হয়েছে যে রিকমেন্ডেশন ফোকাস, মানে অ্যাডস যে রিকমেন্ডেড ডেলিভারিং সিস্টেম আছে, এই সিস্টেমটাকে ফোকাস করে এই ফাংশনটা ইমপ্রুভমেন্ট করার কাজ চলতেছে অ্যাডভার্টাইজার এবং পিপল, মানে মানুষদের জন্য যারা আমরা আছি। So this system ধরেন pushes the boundary of cutting its AI for retrieval with NVDIA Grace Hopper super chip and meta training interface accelerator. Hardware thought innovation in ML model architecture feature represents learning algorithm indexing and inference paradigm। যাই হোক বলেন, কিন্তু মেটারে অ্যান্ড্রোমেটার অ্যালগোরিদম কাজ হচ্ছে যে তার অটোমেশন করা, অ্যাডভান্টেজ প্লাস অটোমেশন ফর পার্সোনালাইজ অ্যাডস, এবং সে ফোকাস করতেছে আপনার রিকমেন্ডেশন ডেলিভারিং সিস্টেমের উপর, এবং সে অলরেডি ট্রেনিংয়ে আছে, এবং তার অ্যালগোরিদম রিপ্রেজেন্টের ফিচার আর্কিটেকচার সব কিছু নিয়ে কিন্তু সে এগিয়ে যাচ্ছে, এবং সে ইউজ করছে এনভিডিয়ার কি চিপ, the powerful chip. So AI plays important role in Meta's advertising system by leveraging the power of machine learning to predict which ads a person will find most interesting. This helps people learn about a business or product they're interested in while helping an advertiser meet their objective। তার মানে মেটার অ্যান্ড্রোমেটা মিলি কাজ করতেছে হচ্ছে যে অ্যাডভার্টাইজার সিস্টেমটাকে লেভারেজিং করার জন্য পাওয়ার মেশিন লার্নিং এর মাধ্যমে প্রেডিক্ট মানে মানে ধরেন অনুমান স্বরূপ যেই আপনার ইয়ে আছে ফলাফল, এটা একটা পার্সনকে দেওয়ার জন্য ইন্টারেস্টিং যে কি কি হবে, কি কি হবে, যে বিজনেস প্রোডাক্টের উপর
হেল্পিং করার জন্য অ্যাডভার্টাইজারদের আশানুরূপ মিট দেয়ার অবজেক্টিভ, মানে তাদের অবজেক্টিভ অনুযায়ী তাদের রেজাল্ট এইটার জন্য আর ইনক্রিজ করার জন্য সে মেটার এআই এটা প্লে করবে, রোল ইম্পর্টেন্ট রোল প্লে করবে ইন ফিউচার। তাহলে বুঝতে পারছেন অ্যান্ড্রোমেডের আপডেট আপডেট কত কিছু চেঞ্জ হয়ে গেছে অ্যাডের সিস্টেমের উপর। সো এইটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল সাইট থেকে নেওয়া। এইটা আপনারা যদি এখান থেকে পড়েন অনেক পুরোটা, তাহলে বুঝতে পারবেন এইখান থেকে থেকে মেটা অ্যান্ড্রোমেডা কিভাবে কাজ করে। এখন দেখেন এইটার অ্যান্ড্রোমেডা কাজ হচ্ছে, দেখেন ইউজার রিকোয়েস্ট, মানে ইউজার রিকোয়েস্ট যেটার উপর বেশি হবে, মানে আপনার অ্যাডে ক্রিয়েটিভ মানে মেটার অ্যান্ড্রোমেডার মডেলটা তৈরি করা হয়েছে, ইউজার রিকোয়েস্ট যেটা বেশি হবে সেইটার উপরে কিন্তু অ্যাডসের যে কাজটা সেটার উপরে অ্যান্ড্রোমেডা কাজ করবে। ধরেন এখানে চারটা ক্রিয়েটিভ বোঝাচ্ছে, চারটা থেকে এইটার উপর বেশি রিকোয়েস্ট হবে, ইউজার রিকোয়েস্ট ক্লিক এঙ্গেজ হবে, ওই অ্যাড কপিটাই মেটা বেশি প্রায়োরিটি দিয়ে মানুষের কাছে দেখেন এই যে হায়ারার্চিক্যাল অ্যাড ইন্ডেক্স, তারপর হায়ারার্চিক্যাল অ্যাড মডেল, এই মডেল অনুযায়ী সে অ্যাড ক্যান্ডিডেটসকে বেছে নেবে যে প্রাপ্য বা যোগ্য মানে অ্যাডস কপি। এরপর সে ওই অ্যাডস কপিটা সে এমটিআই মেটা বা অ্যাডমিনিয়া গেস হোপার প্ল্যাটফর্ম যাই হোক, এগুলো সে চিপ টিপ জানি না, এগুলো কি আমি এত ডেভেলপার না, সে তার প্রসিডিউর অনুযায়ী সে ওইটাকে লেভারেজ করবে। দ্যাটস মেইন বোঝা গেল যে আমাদের এখন স্ট্র্যাটেজি অনুযায়ী কাজটা হচ্ছে মেইনলি মেটার অ্যাড ক্রিয়েটিভসের উপর, এবং সেই ক্রিয়েটিভসটা ভালো হবে যেটার উপর বেশি আপনার এঙ্গেজমেন্ট আসবে আসবে, সেটাকেই মেটা প্রায়োরিটি দিবে। বুঝতে পারলেন এখন অ্যাডের অ্যালগোরিদম কি? কোনো প্রশ্ন আছে? বলেন, আছে কোনো প্রশ্ন? না কথা না বলেন। ভাইয়া। ওকে, দ্যাটস মিন হচ্ছে এই যে মেটার অ্যান্ড্রোমেটার একটা আমি এক্সাম্পল দেখালাম, অ্যান্ড আরও অনেক এক্সাম্পল আছে এখানে। এখানে তো আপনারা আসলে আমরা তো ওইভাবে ঘাটাঘাটি করি না, ওইভাবে আমরা দেখি না, আমরা এই প্ল্যাটফর্মগুলোতে আসি না, কারণ এখানে সবই আপডেট হয়, তাদের ব্লগ পোস্ট হয়। সো আমরা এগুলো দেখতেও চাই না। সো আমাদের মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে এখন অনেক কাজ করতে হবে, অনেক কি করতে হবে। এখন দেখেন মেটা অ্যান্ড্রোমেটা সুপার চার্জিং এই যে এইটাও আছে, যদি এইটাও আপনারা দেখেন এই ব্লগ পোস্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে ইমেজ থেকে যে সুপার চার্জিং অ্যান্ড্রোমেডার যে অ্যাড্রেস স্ট্রাকচারটা এখানে দেওয়া ছিল নিচে মেবি যেটা, আসলে ডেভেলপাররা যে কিভাবে কি করে আসলে সেগুলা মাথায় ধরা খুব কঠিন সাধ্য ব্যাপার হয়ে ওঠে যদি আপনি লার্নিং ফ্রেজের ভিতর না থাকেন, যদি ওইটার ভিতরে আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনি দেখবেন 3 মাস আপনি মার্কেট থেকে আউট আছেন, 3 মাসে মার্কেট চেঞ্জ হয়ে গেছে। এখন এত দ্রুত চেঞ্জ হবে, আপনি লেগে থাকলে মার্কেট ধরে রাখতে পারবেন, যদি আপনি না থাকেন তাহলে 3 মাস 4 মাস পরে দেখবেন মার্কেট চেঞ্জ। 4 মাস আগে একভাবে সেট আপ করতাম, 6 মাস আগে জুলাই দিকে বা আপনার জুনের ওই দিকে আগে, এখন মানে ক্যাম্পেইনটা হয়ে গেছিল অন্যরকম। বুঝতে পারছেন, হয়ে গেছে। আর এই বছরের শুরুতেই তো সে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন চলে আসে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন সে আস্তে আস্তে সে পুরাটা এআই অটোমেটিক মানে আওতায় আনতে চাচ্ছে বা আওতায় করতেছে। বুঝছেন নাই? তো তাহলে আমরা যেটা করব এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুকের এই আপডেট অনুযায়ী আমরা ক্যাম্পেইন সেট আপ করবো, তাহলে আমরা বুঝে গেলাম। আর এবিও সিবিওটা আমরা আরেকটু পরে জানবো, কারণ সেলস ক্যাম্পেইন যখন করব জানবো তখন আমরা বুঝবো এবিও সিবিওটা কি। আপাতত আমাদের এবিও সিবিওটা কিন্তু এত বেশি প্রয়োজন হচ্ছে না, হচ্ছে না। তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে ভাইয়া আমি তো নতুন একদম ফেসবুকে, আমি ফেসবুকে কিছুই বুঝি না জানি না ক্যাম্পেইন, এখন আপনি যে আমার আজকে দেখালেন এইটা, এটা তো আমার মাথার উপর দিয়ে গেলো, তাহলে আমি আপনাকে অন্যভাবে একটু এক্সপ্লেইন করে দিব। বলেন। জি ভাই, অন্যভাবে একটু এক্সপ্লেন করেন। আচ্ছা, যদি আপনি নতুন থাকেন তাহলে বলি, ফেসবুক আগে আমরা ক্যাম্পেইন করতাম শুধু টার্গেটিং করে, যেমন আমরা বয়স দিতাম, মিনিমাম বয়স, ম্যাক্সিমাম বয়স, এটা আমরা এরিয়া দিতাম, এবং ইন্টারেস্টে গিয়ে আমরা দিতাম যে আমার এই ইন্টারেস্ট মানুষ যদি তারা থাকবে তাদেরকে আমার একটা পৌঁছাইতে, তাই না? আমরা এইটার উপর হ্যাঁ। আগে ক্যাম্পেইন ফোকাস করতাম। ধরেন যদি আমরা মেসেজ ক্যাম্পেইন করতাম এইটাই দিতাম, যদি আমরা সেলস ক্যাম্পেইন করতাম তবুও এটাই দিতাম, কিন্তু আগে যেই আমরা ক্রিয়েটিভ দিতাম ওই ক্রিয়েটিভটাই কিন্তু শুধু অনলি ওই ধরনের মানুষের কাছে গিয়েই কিন্তু আমাদের রেজাল্ট আনতো, তাই না? মানে ওই একটাই হ্যাঁ। কিন্তু, ভালো হইলেও খারাপ হইলেও ওইটাই কাজ করতো, বা ধরেন ভালো খারাপ বলতে কি ওইটাই আমাদের অডিয়েন্সের সামনে যেত। কোনো সময় দেখা যাচ্ছে আপনার ক্লিক আসতো বেশি কম আসতো এরকম হতো, কিন্তু এখন হচ্ছে কি আপনাকে আর আপনাকে আর টার্গেটিং দিতে হচ্ছে না, মানে অটোমেট বলতে আপনাকে আর টার্গেট দিতে হচ্ছে না, সেট করতে হচ্ছে না, শুধু আপনাকে দিতে হচ্ছে ধর মিনিমাম কিছু বেসিক জিনিস, আপনার দিতে হচ্ছে বাজেটটা, আপনার হচ্ছে কি আপনার কনভার্সন গোলটা,
আপনার হচ্ছে বয়সটা আর জাস্ট দু একটা ইন্টারেস্টটা, যে এই মানুষটা আগের মতন ইন ডিটেলসে আপনাকে আর অডিয়েন্সদের জন্য আপনার কাজ করতে হবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ক্রিয়েটিভের উপর ফোকাস করুন, যেহেতু মানুষের আপনার কি চেঞ্জ হয়েছে, মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, মানুষের ধরেন লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। সেখানে আমরা অ্যাডের যে রুচিবোধটা ছিল আগে, যেভাবে আমরা শুধু ইমেজ দিলেই অ্যাডটা সুন্দর লাগতো, কিনতাম প্রোডাক্ট, তাই না? এখন এরপর এই বছরের দিকে দেখেন প্রচুর পরিমাণে আপনার ই কমার্স বিজনেস ওনারা ভিডিও দিয়ে মার্কেটিং করতেছে, তাই না? ভিডিও, শুধু ভিডিও। এখনকার ডিজাইন আগের মতন দেখেন? আর ডিজাইন যদি দেখেন আপনাকে স্কিপ করে দেন না? অ্যাড স্কিপ করে দেন কিন্তু। আর এখন কিন্তু হচ্ছে ভিডিওর উপর মেইনলি ভিডিও মার্কেটিং খুব বেশি কাজ করতেছে। এখন অনেকে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ইউজার জেনারেট কন্টেন্ট। আবার অনেকে আছে অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করতেছে। So, এই যে কন্টেন্টগুলো এগুলা মানুষ বেশি পছন্দ করতেছে, এবং এই জন্যই এই এই যে মানুষের চেঞ্জ এবং লাইফস্টাইল অথবা মানুষের একটা পার্সোনালাইজ চেঞ্জিং, এর কারণে মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে আসলো যে পার্সোনালাইজ অ্যাজ অপটিমাইজের জন্য। পার্সোনালাইজ, মানুষ যেটা পছন্দ করে মানুষকে সেটাই কিন্তু মেটা দেখাবে। মানুষ চায় না, মানুষ যেটা পছন্দ করে না অপ্রাসঙ্গিক কিছু দেখাতে, তাহলে মানুষ ফেসবুকে থাকবে না, তারা অন্য প্ল্যাটফর্ম মুভ হয়ে যাবে। আর যদি আমরা অন্য প্ল্যাটফর্মে মুভ হয়ে যাই, তাহলে ফেসবুকের তাদের বিজনেসটা ধরে রাখতে তারা পারবে না, কারণ আমরাই হচ্ছি ফেসবুকের প্রোডাক্ট, এবং আমাদেরকে দিয়েই ফেসবুক বিজনেস করে। আর আমরা যদি তাদের প্ল্যাটফর্মের কি টাইম ইনভেস্ট করা অথবা তাদের প্ল্যাটফর্ম ইউজ করা কমিয়ে দেয়, তাহলে তাদের লস হয়ে যাবে, অ্যাডভার্টাইজার কমে যাবে, অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজার বেড়ে যাবে। এর জন্য পার্সোনালাইজ যে অ্যাডসটা, এই পার্সোনালাইজ অ্যাডস চিন্তা করে মেটা নিয়ে আসলো অ্যান্ড্রোমেডা। আর এই অ্যান্ড্রোমেডা অটোমেশন অপটিমেশন অ্যাডসটাকে পার্সোনালাইজ করবে, একটা ইউজারের কাছে তার মনের মতন একটা পৌঁছাবে। এর জন্য মেটা বলেছে মাল্টিপল ক্রিয়েটিভ দিতে, বিভিন্ন টাইপের অ্যাডস, আমাদের ক্রিয়েটিভ ভিডিও ডিজাইন, ভিডিও বলেন ইভেন এগুলো দিতে, যেটা ভালো ইউজারের কাছে লাগবে, যেটা হবে সেটা ইউজার নেবে, এবং ওইটাই মেটা সাজেস্ট করবে ইউজারের কাছে। এবং এখন এইটাই হচ্ছে বর্তমান সময়ের অ্যাডের স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? জি, কঠিন লাগছে? বুঝতে পারছি। কঠিন লাগছে না আরো জি সহজ স্যার, করে একদম বলতে হবে? ক্লিয়ার। ওকে। তার মানে জি স্যার, মেটার ক্লিয়ার। কাজ হচ্ছে ইউজারের ইউজারের পার্সোনালাইজড জিনিসটা চিন্তা করে, মানে অ্যান্ড্রয়েডের কাজটা হচ্ছে ইউজারের পার্সোনালাইজডটা চিন্তা করে তার কাছে ওই ধরনের কন্টেন্টই তার কাছে নিয়ে যাওয়া, যেমন তার যে মনের মতন তার জন্য ভালো লাগে, সে যেন ফেসবুক থেকে রাগে বের হয়ে না যায়, ফেসবুক অন্য প্ল্যাটফর্মে যায়, এই তোর ফেসবুকে আর ইউজ করবো না, আজে বাজে অ্যাড আসে যেটা আমি পছন্দ করি না, দেখতে ভালো লাগে না, দুধ আমার দরকার এই প্রোডাক্ট, আমার অ্যাড এসে সেই বৃদ্ধ বয়সে অ্যাড এসে এই প্রোডাক্ট এসে আমি কি এগুলো দেখবো? আমার হচ্ছে ইয়ং পোলা বানাম দেবো অন্য নয়, তো আমার কাছে ফেসবুক ওইগুলো আনে, তখন সে বিরক্ত ফেলতে সোশ্যাল মিডিয়ার প্রতি তার একটা কি একটা অ্যাংজাইটি এসে পড়বে। তো সেই ক্ষেত্রে এইটা দূর করার জন্য, এবং আমরা যারা চিন্তা করি, ধরেন আমরা যতটুকু চিন্তা করি, কিন্তু ডেভেলপার যারা আছে বা যারা আপনার প্ল্যাটফর্ম বা এই সাইটটা নিয়ে এই নিয়ে, তারা কিন্তু আমাদের থেকে আরো বেশি চিন্তা করে। তারা আগামী 5 বছর নিয়ে চিন্তা করে, এবং তারা ওইটা নিয়ে রিসার্চ করে, তাদের আলাদা টিমই থাকে এরকম। তারা ওই ফিউচার নিয়েই তারা চিন্তা করে, এবং ওই প্ল্যাটফর্মটাকে ওই ফিউচার ইনক্লুডিং জিনিসটা আনে। তারা তাদের কাজই হচ্ছে হচ্ছে প্রতিটা কোম্পানিতে কিন্তু এরকম আছে, বড় ছোট কোম্পানিতে যতগুলো আছে ভালো ভালো সফটওয়্যার সাস কোম্পানি, এগুলো তারা চিন্তা করে। ফাইবারও কিন্তু দেখেন, ফাইবার কিন্তু নিও এআই আনছে তাদের, আপওয়ার্ক উমা এআই আনছে তাদের ক্লায়েন্টদেরকে। তারা ধরেন এআই রিলেটেড সার্ভিস প্রোভাইড করার জন্য, মানে এআই কাছে আসবে ক্লায়েন্ট, বলবে আমার এই সার্ভিস দরকার, এআই ধরেন ফ্রিল্যান্সার ম্যাচ করে দেবে যে তোমার জন্য এই ফ্রিল্যান্সার বেস্ট। তার মানে ইন ফিউচার ফাইবার আপওয়ার্কে আমরা নতুন যারা আছে অ্যাকাউন্ট করবো, তাদেরও কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে। এবং অনেকে যদি ভালো মতন কাজ না করে, তারা কিন্তু সাজেস্টিংও পাবে না। আসলে বুঝতে পারতেছেন যে মার্কেট প্লেসটা কি কোন দিকে চলে যাচ্ছে, এবং এই সার্ভিস যারা দিতে যাচ্ছে, এআই কন্টেন্ট, এআই অ্যাডস, এআই সং, এআই ভিডিও, এগুলো কিন্তু ডিমান্ড বাড়তেছে। এবং এআই এআই ফ্রেন্ডলি, ধরেন এআই এর উপর সবকিছু হচ্ছে। আমি এখন চাইলে আমি ক্লায়েন্টকে যাই কিছু সার্ভিস, আমি এআই এর সাথে আমি কম্বাইন করে দিই, আমার স্মার্ট ওয়ার্ক করি, আমি এআই কে কাজে লাগিয়ে দিই, ক্লায়েন্টের সামনে আমি এআই ইউজ করি। ক্লায়েন্ট জানে যে এই এখন মানুষ ইউজ করবে, বাট আপনি এআই ইউজ করেন সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্টকে আপনি কি ক্রিয়েটিভিটি দিতেছেন এআই কে ইউজ করে, ওইটা ওইটা ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট দেখবে না যে আপনি কোনটা এআই দিয়ে করতেছেন না নিজে করতেছেন। হি উইল নট লুক দ্যাট, হি উইল জাস্ট লুক আপনি কিভাবে তার প্রবলেম সলভ করতেছেন, কিভাবে তাকে গাইড করতেছেন, পরামর্শ দিতেছেন, তার গ্রোথ আনতেছেন, এইটা সে দেখবে। আচ্ছা ভাই, এই যে ফেসবুক যে মেসেঞ্জারের যে অটোমেশন, ওইটা কি দেখাইছিলেন নাকি? না, আমরা কিন্তু ওই যে মেসেজ অটোমেট করা কিন্তু এখনো করিনি। মানে আমরা আমাদের ওই যে ফেসবুকে এটা কিন্তু দেখা ক্লাসটা বলছিলাম যে আমাকে একটু মনে করে দেবেন, আপনার রিমাইন্ডিং ক্লাস কিন্তু একটা আছে আপনাদের, বলেছিলাম কিন্তু মনে আছে আপনাদের?
মনে আছে কিনা কিন্তু।